নমস্কার, বেঙ্গলি স্মার্ট ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পূর্বের ভিডিওতে আমি শব্দের গঠনগত দিক থেকে যে শ্রেণীবিভাগ সেগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি শব্দের অর্থগত বা শব্দার্থগত দিক থেকে যে শ্রেণীবিভাগ করা যায় সেই বিষয়টি নিয়ে খুব সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করব। প্রথমেই আমাদের জানতে হবে যে শব্দের অর্থগত দিক থেকে শব্দকে কটি শ্রেণীতে ভাগ করা যায়। আমরা জানি যে অর্থগত দিক থেকে বা শব্দার্থগত দিক থেকে শব্দ তিন প্রকার। প্রথমত 1 নম্বর যৌগিক শব্দ, 2 রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ, আর 3 নম্বর যোগ রূঢ় শব্দ। এই তিনটি টপিক নিয়ে আজকের আমাদের আলোচনা। প্রথমত আমরা জেনে নেব যে যৌগিক শব্দ বলতে আমরা কী বুঝি। যেসব শব্দ বা যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই তাদের আমরা যৌগিক শব্দ বলবো। যেসব সাধিত শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যে কোনো পার্থক্য নেই সেই শব্দগুলিকে আমরা বলবো যৌগিক শব্দ। তাহলে আমাদের জানতে হবে যে প্রচলিত অর্থটাই বা কী আর ব্যুৎপত্তিগত অর্থটাই বা কী। তাহলে ব্যুৎপত্তিগত অর্থ বলতে আমরা বুঝি কি, যে প্রত্যয় বিশ্লেষণ করলে যে অর্থটা পাওয়া যায়, প্রত্যয়ে ভাঙলে যে অর্থটা পাওয়া যায় তাকে আমরা বলবো ব্যুৎপত্তিগত অর্থ। আর ব্যবহারিক অর্থ বলতে বা প্রচলিত অর্থ বলতে আমরা বুঝবো সেই সমাজে, মানে সেই শব্দটি লোক সমাজে কী অর্থে প্রচলিত সেই অর্থটা। যখন এই ব্যুৎপত্তিগত অর্থটা এবং ব্যবহারিক অর্থটা একই হয় তখন সেই শব্দটাকে আমরা বলবো কি, যৌগিক শব্দ। অর্থাৎ বাংলা ভাষায় যৌগিক শব্দের সংখ্যায় কিন্তু সর্বাপেক্ষা বেশি থাকে। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ক্রি ধাতুর অর্থ হচ্ছে কি, করা। ক্রি ধাতুর অর্থ হচ্ছে করা, আর অনীয় প্রত্যয়টি উচিত অর্থে প্রযুক্ত হয়। এবার তুমি যদি ক্রি ধাতুর সঙ্গে অনীয় প্রত্যয়টা যোগ করো আমরা পেয়ে যাই কি, করণীয়। কৃদন্ত পদ। এই শব্দটি যখন সৃষ্টি হয় এর অর্থ দ্বারাই করা উচিত। তাহলে ক্রি হচ্ছে করা, অনীয় হচ্ছে উচিত অর্থে, করা উচিত। তাহলে করণীয় মানেও কিন্তু করা উচিত। তাহলে দেখো ব্যুৎপত্তিগতভাবে ভেঙে আমরা যে অর্থটা পেলাম, লোক সমাজেও কিন্তু করণীয় শব্দটি সেই একই অর্থেই কিন্তু প্রযোজ্য, যার জন্য আমরা কিন্তু করণীয় শব্দটিকে বলছি কি, যৌগিক শব্দ। ঠিক তেমনি যেমন ধরো কর্তব্য। কর্তব্যকে তুমি আগে কি করো, আগে প্রত্যয়ে ভেঙে নাও বা ব্যুৎপত্তিতে ভেঙে নাও। ক্রিযুক্ত তব্য, ক্রি মানে হচ্ছে করা, তব্য হচ্ছে উচিত অর্থে। তাহলে করা উচিত। আবার লোক সমাজে প্রচলিত বা ব্যবহারিক অর্থটাও কিন্তু করা উচিত, যার জন্য কর্তব্য হচ্ছে যৌগিক শব্দের উদাহরণ। ঠিক তেমনি গায়ক, বাদ্রামী, জলজ, জলীয় প্রত্যেকটা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং প্রচলিত অর্থ বা ব্যবহারিক অর্থ কিন্তু একই, যার জন্য প্রত্যেকটা শব্দই হচ্ছে কি, যৌগিক শব্দের উদাহরণ। আশা করি তোমরা বুঝতে পারলে যে যৌগিক শব্দ আসলে কি জিনিস। এরপর আমরা আসব রূঢ়ি শব্দ বা রূঢ় শব্দ। যে সকল সাধিত শব্দ প্রকৃতি প্রত্যয়জাত অর্থকে বহন না করে কেবলমাত্র লোক প্রচলিত অর্থটাকেই বহন করে তখন তাদের আমরা রূঢ়ি শব্দ বলবো বা রূঢ় শব্দ বলবো। রূঢ় শব্দের অর্থ হলো প্রসিদ্ধ। বাংলা ভাষায় রূঢ়ি শব্দের সংখ্যা খুব কম। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝাই, যেমন ধরো মণ্ডপ। এই মণ্ডপ শব্দটাকে তুমি যদি ব্যুৎপত্তিতে ভাঙো তাহলে হয় কি, মণ্ড পূর্বক পা যোগ ক। শব্দের প্রকৃতি প্রত্যয়ের অর্থ হচ্ছে মণ্ড পান করে যে। মণ্ড বলতে ভাতের ফ্যান, যে পান করে, এটা হচ্ছে এর প্রকৃতি প্রত্যয়গত অর্থ। মণ্ডপ শব্দের প্রকৃতি প্রত্যয়গত বা ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে ফ্যান পান করে যে বা মণ্ড পান করে যে। কিন্তু আমরা লোক প্রচলিত অর্থে মণ্ডপ শব্দটির অর্থ করি কি, দেবালয়। অর্থাৎ মণ্ডপ বলতে দেবালয় বা মন্দির বা গৃহ অর্থেই কিন্তু প্রযুক্ত লোক প্রচলিত অর্থে। তাহলে দেখো ব্যুৎপত্তিগত অর্থ এবং লোক প্রচলিত অর্থ কিন্তু দুটোই আলাদা একেবারে, ঠিক আছে।
ব্যুৎপত্তিগত অর্থকে বহন না করে লোক প্রচলিত অর্থটাকেই কিন্তু আমরা নিচ্ছি, যার জন্য এটা হচ্ছে রূঢ়ি শব্দের উদাহরণ বা রূঢ় শব্দের উদাহরণ। ঠিক তেমনি আরও কিছু রূঢ়ি শব্দের উদাহরণ তোমাদের দেব। যেমন ধরো কুশল, এই শব্দটা, কুশল শব্দের যে প্রকৃতি প্রত্যয়গত অর্থ সেটা হচ্ছে কি যজ্ঞের জন্য কুশ আরোহণ করে যে, এর প্রকৃতি প্রত্যয়জাত অর্থ হচ্ছে এটা, যজ্ঞের জন্য কুশ আহরণ করে যে। কুশ পূর্বক লা যুক্ত ড প্রত্যয় করলে হয় কুশল, অর্থাৎ যজ্ঞের জন্য যে কুশ আহরণ করা হয় করে তাকে আমরা বলছি কুশল। কিন্তু প্রচলিত অর্থে বা ব্যবহারিক অর্থে কুশল শব্দের অর্থ কি দক্ষ বা নিপুণ বা মঙ্গল, সেই অর্থে। তাহলে দেখো, প্রকৃতি প্রত্যয়জাত অর্থকে বহন না করে আমরা কি করছি, ব্যবহারিক অর্থকে প্রাধান্য দিচ্ছি, যার জন্য এটাও কিন্তু রূঢ় শব্দের উদাহরণ। ঠিক তেমনি সন্দেশ, সন্দেশ শব্দের প্রকৃতি প্রত্যয়জাত অর্থ হচ্ছে কি সংবাদ, কিন্তু ব্যবহারিক অর্থ মিষ্টান্ন। ঠিক তেমনি হরিণ, হ্রীযুক্ত ইন প্রত্যয় করলে হয় হরিণ, এর অর্থ হচ্ছে যা হরণ করে বা যে হরণ করে তাকে আমরা হরিণ বলি, কিন্তু ব্যবহারিক অর্থে হরিণ হচ্ছে একটা পশু বিশেষ, যার জন্য এটিও হচ্ছে রূঢ়ি বা রূঢ় শব্দের উদাহরণ। এরপর আমরা আলোচনা করব যোগ রূঢ় শব্দ। যোগ রূঢ় যে সকল শব্দ প্রকৃতি প্রত্যয়গত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থেই প্রসিদ্ধ তাদের আমরা যোগ রূঢ় শব্দ বলবো। তাহলে যোগ রূঢ় হচ্ছে যৌগিক শব্দ এবং রূঢ় শব্দের সম্মিলিত রূপ। যোগ রূঢ় শব্দ হচ্ছে যৌগিক যোগ রূঢ় শব্দ, দুটো মিলিয়ে কিন্তু যোগ রূঢ় হচ্ছে। প্রকৃতি প্রত্যয়গত অর্থের সঙ্গে মিল আছে বলে এরা হচ্ছে যৌগিক শব্দ, আর ওই অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থে এরা সীমাবদ্ধ বলে বা প্রসিদ্ধ বলে এদের নাম হচ্ছে রূঢ়। সব মিলিয়ে এই জন্যই এদের এরূপ নামকরণ করা হয়েছে যোগ রূঢ় শব্দ, অর্থাৎ যৌগিক শব্দের সঙ্গে কিছুটা মিল রয়েছে আর কিছুটা রূঢ় শব্দের সঙ্গে মিল রয়েছে, যার জন্য এদের সম্মিলিত রূপে নামকরণ করা হয়েছে যোগ রূঢ় শব্দ। তাহলে যদি প্রশ্ন করা হয় যে যোগ রূঢ় শব্দ নাম হয়েছে কেন, তাহলে এর উত্তর হবে এটা যে প্রকৃতি প্রত্যয়গত অর্থের সঙ্গে মিল আছে বলে এরা যৌগিক, আর ওই অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থে সীমাবদ্ধ বলে এরা হচ্ছে রূঢ়। এজন্যই এদের নামকরণ করা হয়েছে যোগ রূঢ় শব্দ। যেমন একটা উদাহরণ দিই, যেমন ধরো বারিধি, বারিধি, বারিধি মানে কি সমুদ্র, তাই না? বারিধি এর প্রকৃতি প্রত্যয়গত অর্থ যদি আমরা ভাঙি তাহলে পাই কি বাড়ি পূর্বক ধা যোগ কি প্রত্যয়, এবং এর যদি সমাস করি আমরা পাই বাড়ি ধারণ করে যে। প্রকৃতি প্রত্যয়গত অর্থের নিরিখে বারিধি বলতে জল ধারণ করে এমন অনেক কিছুকেই কিন্তু বোঝায়, যেমন নদী হতে পারে, সমুদ্র হতে পারে, পুষ্করিণী হতে পারে ইত্যাদি, কিন্তু সমুদ্র অর্থেই বারিধি কথাটি সীমাবদ্ধ, তাই বারিধি যোগ রূঢ় শব্দ। ঠিক তেমনি জলদ শব্দটি, জলদ শব্দের স্বাভাবিক অর্থ জল দেয় যে, তাহলে জল যে কেউ দিতে পারে, তাহলে সেই প্রচলিত অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থকে আমরা কিন্তু প্রাধান্য দিচ্ছি। তাহলে মেঘ, জলদ বলতে আমরা মেঘ এই বিশেষ অর্থকে কিন্তু প্রাধান্য দিচ্ছি, যার জন্য এটা হচ্ছে যোগ রূঢ় শব্দ। ঠিক তেমনি পঙ্কজ, পঙ্কজ শব্দের পঙ্কপূর্বক জন প্লাস ড প্রত্যয় করলে হয় পঙ্কজ, অর্থাৎ পঙ্কে জন্মে যা, এটা হচ্ছে স্বাভাবিক অর্থ। পঙ্ক মানে কি পাক, পাকে অনেক কিছু জন্মাতে পারে, পাকে গুগলি জন্মাতে পারে, পাকে পদ্মফুল জন্মাতে পারে, পাকে নাল ফুল অর্থাৎ যে জলজ যে সমস্ত ফুলগুলো সেই শাপলা বা নাল ফুল সেগুলোও কিন্তু জন্মাতে পারে, কিন্তু সেই শব্দের অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থকে আমরা প্রাধান্য দিচ্ছি, কোনটাকে না পদ্ম ফুলকে, অর্থাৎ পঙ্কজ বলতে আমরা পদ্ম ফুলকে বুঝছি, নাল ফুলকে বা শাপলাকে আমরা কিন্তু বুঝছি না, বা গুগলিকে কিন্তু আমরা বুঝছি না, বা অন্যান্য যে সমস্ত গাছগুলি রয়েছে যারা পাকে জন্মায় সেগুলোকেও কিন্তু আমরা বোঝাচ্ছি না। পঙ্কজ বলতে আমরা সেই বিশেষ অর্থ অর্থাৎ পদ্ম ফুলকে বোঝাচ্ছি, যার জন্য পঙ্কজ শব্দটি হচ্ছে যোগ রূঢ় শব্দের উদাহরণ। ঠিক তেমনি উদ্ভিদ, মাটি ভেদ করে যা উপরে ওঠে তাকেই কিন্তু আমরা উদ্ভিদ বলছি, তাই না? এটা হচ্ছে স্বাভাবিক অর্থ, কিন্তু সেই অর্থগুলির মধ্যে একটি বিশেষ অর্থে উদ্ভিদ শব্দটিকে আমরা বৃক্ষ হিসেবে কিন্তু মনে করছি, যার জন্য উদ্ভিদ শব্দটা হচ্ছে কি যোগ রূঢ় শব্দের উদাহরণ। এই গেল টোটাল আলোচনা শব্দের অর্থগত দিক থেকে
শ্রেণীবিভাগ। এর পরবর্তী ভিডিওতে আমরা শব্দের উৎসগত দিক থেকে যে শ্রেণীবিভাগ রয়েছে সেই শ্রেণীবিভাগগুলো নিয়ে খুব সংক্ষেপে তোমাদের সামনে আলোচনা করব। ততক্ষণে সকলে ভালো থেকো। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।